তারপরে উপাদ্য 7 আছে ইম্পর্টেন্ট ক্যাটাগরির, ক্যান্টর ছেদ উপাদ্য বর্ণ, উপাদ্যের অভাব নাই। তারপরে আরও উপাদ্য আমি প্রমাণ করে দিয়েছি, সেটা হলো উপাদ্য 2। তাহলে যেগুলো 100% ক্যাটাগরির একটা বাদে সব প্রমাণ করে দিয়েছি। 13 করে কিন্তু পড়তে হবে, কিন্তু এর দিকে তাকাইলেই তো রুহু আসমানে চলে যাবে। রুহু সাথে থাকবে বলে মনে হয় না। যদি পড়তে না পারো তাহলে বাদ দিয়ে যদি একদম অসম্ভব হয়। এই বই তো আরও কত প্রশ্ন আছে, কত জায়গা আছে, যে একটা যে এত কষ্ট করে পড়াই লাগবে এমন না। হ্যাঁ হ্যাঁ, ওটা বিকল্প ব্যবস্থায় রাখলা, ঠিক আছে। যেটা যেটা মাথায় নিয়ে যাওয়া যায় সেটা মাথায় নিয়ে যাওয়া যায়, যেটা না নেওয়া যায় বিকল্প ব্যবস্থায়। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করতে হবে, একটা অঙ্ক পরীক্ষা আসবে। উদাহরণ 3, উদাহরণ 4ও দিয়েছি, 5 দিয়েছি, তারপরে উদাহরণ 8 দিয়েছি, আর দিইনি। আচ্ছা, তারপরে আচ্ছা আজকে 8 আলোচনা করব, পরের ক্লাসে ইনশাল্লাহ 3 আলোচনা করব, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 8 যদি XD মেট্রিক জগৎ হয়, তাহলে দেখাও যে XD1 একটি মেট্রিক জগৎ, যেখানে D1 নিম্নরূপ সংজ্ঞায়িত। D1XY equal to D of XY 1 plus D XY for all। যদি এটা এখানে বইতে উজ্জ আছে, XY belongs to X। অঙ্ক ছোট আছে, সাইজ একটু বড় হইলেও অসুবিধা নেই, খুবই সহজ। প্রথম দিনের আলোচনা কাজে লাগবে আজকেই করার জন্য। মেট্রিক এবং মেট্রিক জগৎ, এই ডি একটা দূরত্ব ফাংশন, এটা কিন্তু এইটাকে বলা হয়েছিল মেট্রিক। যদি এইটা 193টা শর্ত মেনে চলে, তাহলে কয়টা? 6টা। আর এই ডি সহ এক্সকে বলা হবে মেট্রিক জগৎ। শর্ত 4টা কী ছিল? প্রথম শর্ত ডি গ্রেটার ইকুয়াল টু 0, DXY ইকুয়াল টু DYX প্রতিসম ধর্ম, DXY ইকুয়াল টু 0 যদি এবং কেবল যদি X ইকুয়াল টু Y হয়, বিন্দু দুইটার সমান হলে দূরত্ব 0।
আর ডি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই জেড গ্রেটার ইকুয়াল টু ডি এক্স জেড ছিল না ত্রিভুজ অসমতা ধর্ম। এইখানে বলা আছে ডি এটা একটা মেট্রিক জগৎ তৈরি করে, এইটুকু মেট্রিকের সকল শর্ত মানে। আর এই ডি দূরত্ব ব্যবহার করে নতুন আর একটা দূরত্ব ডি ওয়ান তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? ডি ব্যবহার করে ডি ওয়ান। কীভাবে? উপরে আছে ডি আর নিচে ওয়ান প্লাস ডি, মানে ডি দূরত্বটাকে ওয়ান প্লাস ডি দিয়ে কী দিয়েছে? ভাগ দিয়েছে। তাহলে একটা দূরত্ব দিয়ে যা কিছু তৈরি করবে সেটাও তো দূরত্ব। তাহলে এই ডি ওয়ান এটাও কিন্তু দূরত্ব ফাংশন। আমাদের প্রমাণ করতে হবে এই ডি ওয়ানের সাপেক্ষে এক্স একটা মেট্রিক জগৎ, মানে এইটা একটা মেট্রিক জগৎ। যে ডি কিন্তু মেট্রিক জগতে সকল শর্ত সিদ্ধ করে, কারণ বলাই আছে মেট্রিক জগৎ। আমাদের প্রমাণ করতে হবে ডি ওয়ান ওই চারটা শর্ত পূরণ করে। ক্লিয়ার? এবং প্রত্যেকটা শর্তের ক্ষেত্রে আমরা ডি ব্যবহার করবো, কারণ ডি ওয়ান তৈরি হয়েছে কি দিয়ে? ডি দিয়ে। তাহলে আমাদের চারটা ধর্ম 1 2 3 4 কার জন্য? ডি ওয়ানের জন্য আমরা প্রমাণ করব। ক্লিয়ার? আমরা 1 2 3 4 নাম্বারিং করে কাজটা করতেছি। এতে তো কোনো সন্দেহ নাই, ডি মেট্রিক জগতের 1 নম্বর শর্ত সিদ্ধ করে। ঠিক আছে তো? ডি ওয়ান আনতে হবে। ডি ওয়ান আনতে গেলেই এই ঘটনা বানাতে পারলেই ডি ওয়ান আসবে। তাহলে এইটার উভয় পক্ষকে 1 প্লাস ডি দিয়ে ভাগ দিয়ে দিই। বুঝছো তো ঘটনাটা? এই কারণ আমাদের ডি থেকে সবসময় ডি ওয়ানে যেতে পারে, ডি থেকে ডি ওয়ানে যাইতে হলে নিচে 1 প্লাস ডি লাগবে। তাহলে এইটা কি লেখা যায় অ্যাকর্ডিং টু ডেফিনেশন? ডি ওয়ান। আর জিরোকে এটা দিয়ে ভাগ দিলে জিরোই থাকে। তাহলে দেখো এইটা থেকে আমাদের এইটা হলো, এইটাই হচ্ছে ডি ওয়ান মেট্রিক জগতের 1 নম্বর শর্ত সিদ্ধ করেছে। এরপরে শর্ত নাম্বার 2। 2 নম্বর শর্ত হলো প্রতিসম ধর্ম, তাই তো? যেহেতু ডি এক্স ডি মেট্রিক জগৎ, তাহলে ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই এক্স। আমার এখন এখানে ডি ওয়ান আনতে হবে, আর কিছু না। কি আনতে হবে? ডি ওয়ান। ভাগ দিয়ে দিলেই হবে। ভাগ দিলে এইটাই যারা ভাগ দেবো, এইটা তো সেইটা দিয়েই ভাগ দেওয়া লাগবে। আমাদের ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়ান ওয়াই এক্স দেখাইতে হবে, তাই তো? তাই ডি ওয়ান এক্স ওয়াইয়ের ডি অফ এই আমরা ডি ওয়ান এক্স ওয়াইয়ের মান নিয়ে আমরা শুরু করলাম। এটা তো দেওয়াই আছে প্রশ্নে ডি ওয়ানের মান, তাই তো? আচ্ছা, এখন 1 নং থেকে ডি এক্স ওয়াইয়ের এই যে মানটা বসাই দেবো আমরা, এই মানটা বসাই দেব। ডি ওয়াই এক্স আর 1 প্লাস ডি ওয়াই এক্স 1 হতে আমরা এটা পাইছি। এখন বুঝে আসছে? এইটুক কী লেখা যায় সংজ্ঞা অনুসারে? এইটুক কী লেখা যায়? ডি ওয়ান ওয়াই এক্স
কারণ সূত্র হলো এই প্রথমটা এই প্রথমে থাকবে আর এই দ্বিতীয়টা, তাহলে এখানে যেহেতু এটা প্রথমে ওয়াই আছে আর এরপর এক্স আছে, তাহলে এটা হলো d1 yx। তাহলে দেয়ার ফর 2 নম্বর শর্ত হয়ে গেছে কিন্তু d1 xy ইকুয়াল টু d1 yx। শর্ত নাম্বার 3, d1 xy ইকুয়াল টু 0 হলে কি হতে হবে? y ইকুয়াল টু x ইকুয়াল টু y, এবং ওটা কিন্তু যদি এবং কেবল যদি আছে। নাম্বার 3, এটা হলো মেট্রিক জগতের 3 নম্বর শর্ত। ডি এটা মেনে চলবে, কারণ ওবারে প্রত্যেকটা বলেই দিচ্ছে এইচডি মেট্রিক জগৎ। এখন আমাদের কাজ হলো এখানে কি আনা? d1 আনা, আর কিছু না। কি আনতে হবে? d1 আনতে। তাহলে d1 x ইকুয়াল টু 0 হলে প্রমাণ করতে হবে x ইকুয়াল টু y, আবার x ইকুয়াল টু y হলে প্রমাণ করতে হবে d1 x ইকুয়াল টু 0। তাহলে এই যদি এবং কেবলদের একবার এই পাশ থেকে এই পাশে আসতে হবে আর একবার এই পাশ থেকে এই পাশে যেতে হবে। ধরি d1 xy ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের কোথায় যেতে হবে? x ইকুয়াল টু y তে যেতে হবে। তাহলে বাম থেকে ডানের শর্ত সিদ্ধ। d1 এর মান বসাই দাও। কোনাকুনি গুণ দিয়ে দাও। বুঝো কিনা? কারণ এটা থেকে তো এটা সত্যি ধরা আছে। dxy ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y, কারণ 2 নম্বরে বলা আছে। তাহলে d1 xy 0 ধরে x ইকুয়াল টু y প্রমাণ করে। এখন কি করতে? উল্টোটা এই জায়গা থেকে ঠিক এই উল্টোভাবে লিখে দিলে হয়ে গেল। এইটা ইকুয়াল এইটা, তারপরে এইটা, তারপর এইটা। হ্যাঁ, অনেকদিন ধরে পাইনি না এই কাটা। আচ্ছা আচ্ছা, দেখো আবার ধরি x ইকুয়াল টু y। এই 2 নং থেকে আমরা বলতে পারি dxy ইকুয়াল টু 0। 2 নম্বর থেকে এটা লিখছি। এখন এটাকে উভয়পক্ষকে এটা দিয়ে ভাগ দাও। dxy 1 প্লাস dxy 0 1 প্লাস dxy, এইটা হলো d1 xy, এটা হলো 0 থেকে ভাগ দিয়েছি। দেয়ারপর আমরা দুইটাকে মিলেই বলতে পারি d1 xy যদি এবং কেবল ইকুয়াল টু 0, যদি এবং কেবল যদি x ইকুয়াল টু y। এই হলো আমাদের 3 নম্বর শর্ত। চার নম্বর শর্ত, এবার ত্রিভুজ অসমতা। ত্রিভুজ অসমতার জন্য বিন্দু লাগে, 83টা বিন্দু লাগে না?
নাম্বার 4। এটা না তো XYZ আসবে X থেকে। এই হলো ত্রিভুজ অসমতা দ্বর্গ। কি করতে হবে এখন? D1 এখানে D1 আনতে হবে, এইখানে D1 আনতে হবে, এখানে D1 আনতে হবে, আর কিছু না। ক্লিয়ার? এখন D1 আনতে গেলে যে কাজটা বইয়ে করে সেটা রং একটা পদ্ধতি, একটা গাঁজাখড়ি একটা পদ্ধতিতে কাজ করে ফেলছে। যে কোনো কারণে হোক, হয় যারা লেখছে তারা বিষয়টা বুঝে নাই, অথবা যে কোনো কারণে এটা অবাস্তব পদ্ধতিতে এখানে D1 আছে, তো ওটা সঠিক পদ্ধতি না। এইটার নিচে থাকতে হবে 1 + DXZ। কি থাকতে হবে? এইটার নিচে থাকতে হবে 1 + DZY, আর এইটার নিচে থাকতে হবে, তাহলে তিনজনের নিচে তিনটে ভিন্ন জিনিস থাকতে হবে। তাহলে আমরা একই কোনো ঘটনা দিয়ে ভাগ দিতে হচ্ছে না। কি বুঝে আসছে কথাটা? বইতে এই জায়গাটাই ভুল করেছে। আচ্ছা, যে কাজটা করতে হবে সেটা হলো, তোমরা যোজন বিয়োজন নামে কোনো একটা ঘটনা গণিতে আছে শুনেছ, সেই কাজটা করতে হবে। লবের সাথে হর যোগ করা বা বিয়োগ করা, এই ঘটনা যোগ করলে হয় যোজন। তো এইখানে যদি এখন এর তো লব যোজন বিয়োজন করতে হয় তো ভগ্নাংশ লাগে, লব হর লাগে, কিন্তু এখানে তো ভগ্নাংশ নাই। এখানে ভগ্নাংশ তৈরি করতে হবে। প্রত্যেকটা পূর্ণ রাশি একটা ভগ্নাংশ, নিচে 1 আছে। তাহলে এইখানে নিচে তোমরা কিছু লেখো না, দেখো এটা নিচে কি আছে? 1 আছে। এটার নিচে আছে 1। আমরা যোজন করব, এখন 1 প্লাস তো D লাগবেই, তাহলে হরের সাথে লবকে যোজন করব উভয় পক্ষে, হরের সাথে লবকে যোজন করব। তাহলে ঘটনা এইভাবে ঘটবে। এখন লেখো দ্বিতীয় লাইন ইমপ্লাই দিয়ে 1 + DXZ + DZY 1 + DXY। এই কথা কি বুঝেছো সবাই? তাহলে আমরা যে কাজটা করেছি, এই কাজটার নাম কি? যোজন। কার সাথে কাকে? হরের সাথে লবকে। তাহলে বিষয়টা যোজন করেছি, যোজন করে। এই যোজন বিয়োজন একবারে প্রয়োগ করা যায়, শুধু যোজন করা যায়, শুধু বিয়োজন করা যায়, যোজন বিয়োজন দুইটাই একসাথে করা যায়। তোমরা হাই স্কুলে বসে এই কাজ করেছ, 9-10 আছে যোজন বিয়োজন হয়ে গেছে। এখনই প্রমাণ শেষ হয়ে যাবে। এখন আমার এইটার নিচে লাগবে তো এইটুকু, এইটার নিচে লাগবে 1 + এইটুকু, আর এটার নিচে লাগবে তো চলে আসছে। এখন এই জায়গায় একটু ঝামেলা আছে না? ঝামেলা আছে না? দেখো। আচ্ছা, আগে এইটার মধ্যে ভগ্নাংশটা দুইটা ভাগে ভাগ করে ফেলি। DXZ divided by 1 + DXZ + DZY যোগ
জেড ওয়াই 1 প্লাস ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই ডি অফ এক্স ওয়াই 1 প্লাস ডি অফ এক্স ওয়াই। তাহলে আমরা জাস্ট 2 ভাগ করেছি। কি এক কলম থেকে 2 জনা লিখতে হয় না? সে তার কালি শেষ না হলে এক কলম থেকে 2 জন লেখে। আমার কাছে মোটা কলম আছে, তা 2 একটা দিতে পারি। যাদের ব্যাগ আছে তারা তো ব্যাগের ভিতরে তলায় 5-6টা কলম ফালাই রাখতে পারে। হ্যাঁ, 5টা-7টা কলম তো সবসময় ব্যাগের ভিতরে ফালাই রাখতে পারে নিচে, যে কেমন পর্যন্ত লেখলেও ফুরবে না, কারণ 5টা-7টা সবসময় স্টকে থাকবে আর নিয়মিত একটা নিয়ে আসবে। তাই 5-6টা দিয়ে কি আজীবন লিখে শেষ করা যাবে? তার অর্থ মাঝে মধ্যে লাগে। ওকে, তাহলে এখন একটু অসুবিধা আছে। বলো দেখি অসুবিধা কি? এই জায়গা থেকে এই টার্মটাকে আউট করতে হবে, আর এই জায়গা থেকে এইটা আউট করতে হবে। আউট করবো কীভাবে? আচ্ছা, এখন ভগ্নাংশের একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা প্রয়োগ কর। যেমন 7/3 9/3 ধরি, ইকুয়াল টু 6/2। কথা ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, আমি যদি এই ভগ্নাংশটার এই 3কে 2 বানাই, তাহলে এখন কি সমান থাকবে? কি হয়ে যাবে? 3কে 2 বানাইলে কোন পাশ বড় হবে? কারণ এটা হলো তো 4.5 আর এটা হলো 3। ভগ্নাংশে এই ধর্মটা আমরা ব্যবহার করব। যদি ভগ্নাংশের হর ছোট করা হয়, ভগ্নাংশের মান বড় হয়। বুঝো কথা? তাহলে বর্তমানে এইটার সাথে কি আছে? বড় আছে। আমি যদি এই হর থেকে যদি এই টার্মটা, কোন টার্মটা? এইটা আউট করে দেই, আর এই জায়গা থেকে, তাহলে হর কি ছোট হচ্ছে না বড় হচ্ছে? তাহলে এটার সাথে বড় থাকবে, তাতে কোনো সন্দেহ নাই, সে আরো বড় হয়ে যাবে। তো পরের লাইনে এইটা লেখা, যা লেখা আছে, ভগ্নাংশের হর ছোট করলে ভগ্নাংশের মান বড় হয়। তাহলে এইটা এই পাশ বড় থাকে, তাতে কোনো সন্দেহ নেই। পরের লাইনে এটা লেখা। তাহলে আমরা যে টার্ম 2টা এখানে বেশি আছে ওটা বাদ দিয়ে দিলাম, তাতে এই শর্তের কোনো সমস্যা হবে না। এখন সূত্র বসাও। দিস ইজ d1 xz প্লাস d1 zy গ্রেটার d1 xy। ত্রিভুজ অসমান্তরাল ধর্ম d1 হয়ে গেল। তাহলে সব ধর্ম শেষ। আমরা ঘোষণা দেব দেয়ারফর x d1 একটি মেট্রিক জগৎ।